আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা অনেকেই জানেন যে 2026 সনের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমার ভাই কুয়েতে মারা গিয়েছেন এবং আমি ওনার লাশ দেশে নিয়ে আসছি। এবং কিভাবে নিয়ে আসলাম বা কেন উনি মারা গেল এই বিষয়ে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে বলে নিতে চাই যে আমার ভাইয়ের ছেলেকে কিন্তু আমরা 13 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 13 তারিখে কুয়েতে নিয়ে যাই ভিজিটে, এবং ও ওর বাবার কাছেই ওইখানে থাকে, ওর বাবার সাথেই। তো ওনারা কিন্তু খুব এনজয় করছিল। তো 20 তারিখে হঠাৎ করে কিন্তু আমার ভাই একটু অসুস্থ হয়ে, অর্থাৎ ওনার কোমরে ব্যথা ছিল। তো উনি আবদালি হসপিটালে যায়, যেহেতু আবদালিতে উনি থাকে, তো আবদালি হসপিটালে উনি এখানে যায়। আবদালি হসপিটালে যাওয়ার পর ওনাকে ইঞ্জেকশন দিয়ে, অর্থাৎ ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। পরের দিন সকালে আবারও ব্যথা হয়, অর্থাৎ 21 তারিখে। তো ওনাকে হচ্ছে গিয়ে জাহারা হসপিটালে অ্যাডমিট করে দেয়। আর জাহারা হসপিটালে আসার পর উনাকে আবার ইঞ্জেকশন দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। এরকম বেশ কয়েকবার হয়। তো শেষ পর্যন্ত ওনাকে 1 তারিখে ওনাকে, যখন আমি নিজেও যাই হসপিটালে, ওনাকে ওইখানে হসপিটালে ভর্তি করে 1 তারিখে ভর্তি করার পর আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনার কিডনিতে সমস্যা রয়েছে, যার ফলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু ওনার পায়ের দিকে ব্যথা হয় এবং পায়ের দিকে ফুলে যায়, হাঁটা চলা বন্ধ হয়ে যায়। তো 1 তারিখে যখন আমরা হসপিটালে ভর্তি করি, আমি রাতের দিকে বাসায় চলে আসি। 2 তারিখে আবার আমি যখন খোঁজ নিই, ওইখানে ওনার ছেলে উপস্থিত ছিল। আমি যেতে পারিনি আমার কাজের জন্য। ভাইয়ের ছেলে আমাকে ফোন দিয়ে বলল যে আঙ্কেল, বাবাকে ডক্টর এসে চেক করেছে এবং ওনাকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নিয়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম হয়তো কোনো সমস্যা রয়েছে, কেননা ওনার ডায়াবেটিক্সও ছিল। তো ওনাকে আসলে আইসিইউতে ভর্তি করে সন্ধ্যার দিকে হঠাৎ করে আমার ফোন আসে যে আমার ভাই মারা গিয়েছে। এটি শোনার পর আমি স্তব্ধ হয়ে যাই এবং যার হসপিটালে ছুটে যাই, সাথে আমাদের যারা পরিবার অন্যান্য যারা ছিল সবাই কিন্তু এখানে ছুটে যায়। যাওয়ার ফলে ডক্টর আমাকে বলে যে আপনার ভাইকে কি লাশ কি আপনি দেশে নিয়ে যেতে চান নাকি এইখানে দাফন করবেন? তো ওনার কফিলও আসে, কফিলে এসে কিন্তু আমাকে বলে। তো আমি সাথে সাথে বলে দিয়েছি আমার ভাইকে আমি বাংলাদেশে নিয়ে যাবো। সেক্ষেত্রে ওনারা আমার সিগনেচার নেই, সব কিছু কমপ্লিট হওয়ার পরে ওইখান থেকে একটা মাসরি আমাকে একজন বাংলাদেশি ভাইয়ের নাম্বার দিয়ে, যে এই লোক বন্ধু হিসাবে কাজ করে এবং ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনার সব কাজ করে দিবে। আমি কয়েক জায়গায় কল দিলাম, এর মধ্যে আমার পরিচিত বন্ধু বান্ধব যারা ছিল ওনারা বললো যে আপনি একটা কাজ করতে পারেন, বাংলাদেশ এমবেসি থেকে কাগজপত্র তৈরি করলে সহজে এত টাকা লাগবে না। তো আমার পরিচিত এক কার্গো এজেন্সি, ওনার সাথে যোগাযোগ করি। তো উনি বললো যে ভাই টাকা লাগবে 265 দিন। বলার পর উনি 250 দিনের রাজি হয়। তো উনি আবার করলো কি, একই দালালের নাম্বার আমাকে দেয়। তো দালাল বলবো না, উনি হচ্ছে গিয়ে ওই মন্দুপের নাম্বার আমাকে দেয় এবং আমি ওনার সাথে যোগাযোগ করি এবং উনি বলে যে ঠিক আছে, আপনি কাগজপত্র রেডি করতে পারলে করেন, না হলে আমরা করবো। তো আমি বলি না, আমি কাগজপত্র আমি রেডি করে দেবো। তো পরের দিন 3 তারিখে আমি বাংলাদেশ এমবেসিতে যাই, সাথে মাই টিভি সাংবাদিক আমার বন্ধু মানুষ ওই আলামিন ভাই আমার সাথে উনি যায়। তো এখানে যাওয়ার পর রাষ্ট্রদূত মহোদয় কিন্তু আমাদেরকে বলে যে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো, এবং ওইখান থেকে আধা ঘন্টার ভিতরে কিন্তু আমাদের সকল কাগজপত্র ওনারা ঠিক করে দেয়। ওই দিনে আবার আমি জাহার হসপিটালে যাই, ওনারা বলে যে ডেথ সার্টিফিকেট আপনি কালেকশন করেন। এর ভিতরে কিন্তু এমবেসি থেকে আমাকে একজন বলেন যে ভাই আপনি তো সব কাজ করছেন, কিন্তু ওই কাজ করেও তো লাভ নাই, কেননা হচ্ছে গিয়ে আপনার ভাইয়ের লাশটা পাঠানোর জন্য যারা মন্দুপ হিসাবে কাজ করে ওনাদেরকে এই কাজটা দিলে কিন্তু ওনারাই কিন্তু একই প্রাইজের ভিতরে 265 দিনের ভিতরে কাজটা করে দিত। আমি বলি যে ভাই সমস্যা নাই, আমার কাজ আমি করে নিতে পারবো। তো ওনারা সব কাগজপত্র দেয়, কারণ রাষ্ট্রদূত যেহেতু এখানে বলেছে, সো ওনারা কিন্তু দ্রুত কাজটা করে দেয়। শেষ পর্যন্ত আমি ডেথ সার্টিফিকেটটা কালেকশন করি এবং ওই ভাইয়ের সাথে আমি দেখা করতে যাই যে ভাই আমি সব কাগজপত্র রেডি করে নিয়ে আসছি, এবার বলেন আপনার আমার ভাইকে আপনি কবে দেশে পাঠাতে পারবেন। তো উনি ওই সময় যাওয়ার পর উনি আমাকে ব্ল্যাকমেইল করে, আমি বলবো একমতে, কারণ উনি বলে যে 300 দিনার দিতে হবে, কিন্তু আমি 250 দিনারে ডিল করেছি। উনি ওইখানে যাওয়ার পরে বলতেছি যে না, আমাকে 300 দিনারে দিতে হবে। শেষ পর্যন্ত 280 দিনার, যেখান থেকে 250 দিনারে আমি লাশ পাঠানোর জন্য ডিল হয়েছে, ওইখান থেকে আমাকে 280 দিনারে ওনার সাথে ডিল হয়। তারপরে উনি খুশি না। যাই হোক, আমি আবারও জাহারা হসপিটালে যাই, ওইখান থেকে লাশ গোসল করানোর জন্য জাহারা একটি মাকবারাতে আমার ভাইয়ের লাশ নিয়ে যাওয়া হয় এবং ওইখানে আমাদের পরিবারের অন্যান্য যারা সদস্য ছিল সবাই আমরা যাই এবং সেখানে গিয়ে আমাদের লাশটাকে ওইখানে গোসল করানো হয় এবং জানাজা ওইখানে সম্পন্ন হয়। তো 5 তারিখে আসলে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ভিসা জটিলতার কারণে আমরা ওই দিন আর ক্যান্সেল করি। 6 তারিখে আমি আসি। বাংলাদেশে আসার জন্য আমরা প্রস্তুতি নেই। সো ওদের ফ্লাইট ছিল কুয়েত এয়ারলাইন্সে। সকালবেলা আমাকে আবারও সাবা হসপিটালে গিয়ে আমার ভাইয়ের লাশ আমাকে হস্তান্তর করতে হয়, কেননা যেহেতু আমি আমার ভাইয়ের সব কাজ আমি করেছি, সব পেপার আমি রেডি করেছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, ওই ভদ্রলোক আমাকে বলেছে ওনারা নাকি কফিনের টাকা ওনারাদের পকেট থেকে দিত, ওনারা কিনে এনে দেয়। কিন্তু যখন আমি ওইখানে গেলাম, যাওয়ার পর ওইখানে আমাদের সিলেটি একটি ভদ্রলোক ছিল, ওনাকে বললাম, উনি বললো যে না ভাই, এগুলো তো সরকার থেকে দেয় সব কিছু।
তো এখানে যে বিষয়টা আমি এতদিন শুনলাম যে লাশেও আসলে টাকা খায়, এটা হচ্ছে গিয়ে একটু প্রবাদ। আসলে কি বলবো, ওনারা আসে ব্ল্যাকমেল করে, যারা দেশে লাশ পাঠায় তারা কিন্তু ব্ল্যাকমেল করে। তো লাশ আমরা ওইখান থেকে প্যাকেট করা হয় এবং লাশ আমি সেখানে শনাক্ত করি এবং ওই দিনে আমাদের 5টার দিকে ফ্লাইট হয়। তো আমরা বাংলাদেশে যখন এসে পৌঁছাই 7 তারিখ, আসার পর আমাদের ব্যাগেজ ট্যাগেজ আমরা সব কিছু কালেকশন করি, তারপর আমরা 8 নম্বর গেটে চলে যাই। এর আগে বলে রাখা ভালো, আমি অনলাইন থেকে একটি অ্যাম্বুলেন্সের অর্থাৎ লাশ বহনকারী ফ্রিজিং গাড়ির সাথে যোগাযোগ করি। ওনারা অন্যান্য আরও অনেক নাম্বারের সাথে কথা বলি, কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারতে যোগাযোগ করি এবং ওনারা কিন্তু খুব কম টাকার ভিতরে কিন্তু আমার ভাইয়ের লাশটা আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছায় দেয়। আমি 8 নম্বর গেটে যাই এবং সেখানে যাওয়ার পর আমার ভাইয়ের লাশটা আমাকে হস্তান্তর করে দেওয়া হয় এবং ওইখান থেকে আমাকে 35,000 টাকা একটা অনুদান দেওয়া হয় প্রবাসী কল্যাণ থেকে। সো প্রবাসী কল্যাণে যারা অনুদান নিতে চান, এখানে যে ভুলগুলো হয় বা ওই অফিসার আমাকে বললো, ওনারাও কিন্তু আমাকে হেল্প করেছে। ওনারা বললো যে ভাই আপনি মেসেজটা দিবেন, যেহেতু আপনি ব্লগ করেন। ওনারা কিন্তু আমাকে পার্সোনালি চিনে। সো ওইখান থেকে ওনারা বলে দেয় এবং আমি স্ক্রিনে আপনাকে দেখিয়েছি। উনি বলে যে যিনি মারা গেল ওই ভদ্রলোকের পরিবারের পারিবারিক যে উত্তরাধিকারী সনদ সেটি নিয়ে যেতে হবে, বাচ্চা থাকলে বাচ্চাদের জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে, ওয়াইফের ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন, এগুলো কিন্তু কাগজপত্রগুলো এবং একটা প্রত্যয়নপত্র আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশন থেকে আপনাকে নিয়ে যেতে হবে, অন্যথায় কিন্তু আপনারা ওই অনুদানটা পাবেন না। কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা ঢাকা থেকে আমাদের বাড়ি সিলেটে আমার ভাইয়ের লাশ নিয়ে আসি এবং এখানে এসে বাড়িতে আসার পর আসলে পরিবারের সবাই ভেঙে পড়ে শোকস্তব্ধ হয়ে যায়। কেননা কিছুদিন আগেই কিন্তু ওনার ছেলে ভিজিটে গিয়েছে, সেই ছেলেটাকে আমি সাথে নিয়ে আসি এবং বাড়িতে আসার পর একটা পর্যায়ে ওনার জানাজা সম্পন্ন হয় এবং আমাদের এখানে আপনারা অনেকেই জানেন যে আমার বাবা মারা গিয়েছে 3 মাস আগে, বাবার পাশে কিন্তু ভাইকেও কিন্তু সমাহিত করা হয়। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এখানে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যদি কারো শারীরিক কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা ভালো করে চিকিৎসা নেবেন এবং যারা ইমার্জেন্সিতে যান টাস করে না, ইমার্জেন্সিতে আপনারা যাবেন না। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু ওপিটিপি বা ওইখানে যারা আপনার রোগ নির্ণয় করতে পারে ওইরকম ডাক্তার সরকারি হসপিটালগুলোতে বসে আপনারা সেখানে যাবেন। ইমার্জেন্সিতে না গিয়ে সেখানে গেলে কিন্তু আপনাদের রোগ নির্ণয়টা করতে পারবেন। আমার ভাইয়ের এখানে যে ভুলটা হয়েছিল, উনি সঠিক জায়গায় আসলে চিকিৎসা নিতে যায় নাই এবং সঠিকভাবে ওনার চিকিৎসা না হওয়ার ফলে কিন্তু উনি মারা যায়। ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যাদের কিডনিজনিত সমস্যা রয়েছে, ডায়াবেটিস রয়েছে, অবশ্যই আপনারা নিয়মিত ওষুধ সেবন করবেন এবং সঠিক চিকিৎসা নেবেন। আসসালামু আলাইকুম।